বাংলাদেশ এখন সংস্কারের ট্রেনে আছে। সেই ট্রেনের বগিতে নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের দ্বারা গঠিত ঐকমত্য কমিশন। এই ঐকমত্য কমিশনের নেতৃত্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা সংস্কারের আলোচনায় অংশ নিচ্ছেন। তবে রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা কৌশল রয়েছে, আলাদা আলাদা মতামত রয়েছে, আলাদা আলাদা বক্তব্য রয়েছে। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং অলংকারও বটে, যা বিগত 16 বছর ছিল না। এখন কেউ যদি আপনার মতের বিপক্ষে মতামত দেয়, সেটি দোষের কিছু না, বরঞ্চ আপনাকে এটা মেনে নিতে হবে। এটাই গণতান্ত্রিক পদ্ধতি এবং এটি হচ্ছে বাংলাদেশের মানুষের কামনা ছিল, কাঙ্ক্ষিত বিষয় ছিল এটি। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আজ 25 জুন আজ অব্দি এই যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের বৈঠকের দ্বিতীয় দফার 6তম দিন সমাপ্ত হয়েছে। তারা এই শেষ বৈঠক অবধি তারা যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন, অনেক কিছু তারা একমত পোষণ করেছেন এবং অনেক কিছুতে দ্বিমত পোষণ করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ দুটি বিষয় এখন আলোচনা চলছে। একটি হচ্ছে এনসিসি, আর একটি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার সময়সীমা। প্রধানমন্ত্রীর ক্ষমতার সময়সীমা নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নেই। সেটি সকল রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশন একমত পোষণ করেছে যে একজন প্রধানমন্ত্রী আগামীতে যিনি তার জীবদ্দশায় 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। এখানে লাগাতার বলা হয় নাই কিংবা একবারে বলা হয় নাই, তার জীবদ্দশায়, তার সারা জীবনের মধ্যে তিনি 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন প্রধানমন্ত্রী হিসেবে, এর বেশি তিনি পারবেন না। বিএনপি শুরুতে এটির বিরোধিতা করলেও কৌশলগত কারণে তারা এখন একমত পোষণ করেছে। আবারও বলছি, কৌশলগত কারণে। এই কৌশল নিয়ে আমরা ভিডিওর শেষ ভাগে আলোচনা করব। দ্বিতীয়টি হচ্ছে এনসিসি, যেটি ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এটা থেকে সরে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। তারা বলছে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে আমরা এটা থেকে সরে এসে এখন যেটি নাম দিলাম সেটি হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এই নিয়োগ কমিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটাতেও সকল রাজনৈতিক দল একমত পোষণ করেছে। এই কমিটিতে কারা থাকবেন? এটাতে থাকবেন প্রধানমন্ত্রী, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের 2 স্পিকার। যদি উচ্চকক্ষ নিয়ে এখনো আলাপ চলছে, তাহলে কজন হলো? 3 জন। প্রধান বিরোধী দলের নেতা 4 জন, এবং অন্যান্য যে বিরোধী দল থাকবে, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য যে বিরোধী দল থাকবে, তাদের সকলের মধ্য থেকে একজন। কজন হলো? 4 জন। রাষ্ট্রপতির একজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি থাকবেন ও বিচারপতি থেকে তিনি একজন ব্যক্তি নিয়োগ দেবেন। এই তিনারা সকলে মিলে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে নিয়োগ দেবেন। এখন এই সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা? বাংলাদেশে যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে উল্লেখযোগ্য 8-9টা আছে, যেগুলোতে মূলত ঝামেলা হয় এবং এগুলোতে নিয়োগ দেন যারা সরকার গঠন করেন তারা। কিন্তু এবার কারা দিতে যাচ্ছেন? এই ব্যক্তিরা। এরা কে প্রস্তাবনা দিয়েছে? ঐকমত্য কমিশন। এখন এটি কিন্তু বিএনপি মানছে কি মানছে না, সেটি হচ্ছে বড় প্রশ্ন। বিএনপি মানছে না এটা। বিএনপি বলছে আমরা একজন প্রধানমন্ত্রীর ক্ষমতাকে 10 বছর মেনে নেব যদি না এসব আপনারা না সরাই ফেলেন। এসব না সরালে, অর্থাৎ এই যে এনসিসি বলেন বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, এগুলো থাকলে কিন্তু বিএনপি আবার ওই যে 10 বছরের ব্যাপারটা তারা সেটা মানবে না। এখন এই যে এই প্রতিষ্ঠানটি বা এই যে নিয়োগ কমিটি, তারা কোন কোন জায়গায় তারা নিয়োগ দেবেন? তারা নিয়োগ দেবেন হচ্ছে আপনার সরকারি সচিবালয়, হ্যাঁ, সংসদীয় সচিবালয়, তারপর হচ্ছে আপনার রাষ্ট্রপতির কর্ম কমিশনে, অর্থ কমিশনে, দুদকে, নির্বাচন কমিশনে, এসব জায়গায় তারা নিয়োগ দেবেন। মানবাধিকার কমিশন, এসব জায়গায় এই ব্যক্তিরা নিয়োগ দেবেন। বিএনপি বলছে আগে একজন স্বৈরাচার ছিল বলে, কিংবা বাংলাদেশে স্বৈরাচার ছিল তাই বলে আগামীতে যারা ক্ষমতা আসবে কিংবা আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবেন তার ক্ষমতা সংকুচিত করা উচিত না। একজনের কারণে অন্যজনের ক্ষমতাকে সংকুচিত করে কোনো রাষ্ট্র পরিচালনা হতে পারে না, কিংবা একটা সরকার পরিচালিত হওয়াটা সহজ হবে না। এটি বিএনপির দাবি। এজন্য তারা বলছে যে এটি সরাই ফেলতে হবে। এটি সরাইলে আমরা ওই যে 10 বছর যেটা বলছেন সেটা মানবো। কিন্তু অন্যদিকে জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে না, প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছর, এটা হচ্ছে আলাদা বিষয়, আর এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু বিএনপি এটা মানছে না। এখন
যদি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয় ঠিক আছে প্রত্যেক রাজনৈতিক দল এই দুটি থেকে একটা চুজ করেন, তখন কি হবে? এনসিসির আজকে যেটা আমরা দেখলাম সার্জিস আলম, তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছেন যে আমরা তখন বেছে নেব এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটিকে। কারণ হচ্ছে আমরা তখন মনে করব যে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচার হওয়া থেকে দূরে রাখার জন্য এই কমিটি খুবই জরুরি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানে যখন এই কমিটিগুলোর লোক নিয়োগ দেবে তখন আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী নিজে নিয়োগ দিলে তার অধীনস্থ তার কি বলে এটাকে তার লোক, ব্যক্তিগত লোক থাকবে ওই জায়গায়। হ্যাঁ, এই যে বিষয়াদি এটা খুব জটিল। কিন্তু আবার বিএনপি বলছে এটা হলে তারা এই ক্ষমতার 10 বছর সেটাও মানবে না, আবার এই বিষয়টাও মানবে কিনা জানি না। আবার অন্যান্য রাজনৈতিক দল বলছে দুটি আলাদা বিষয়, দুটি মানতে হবে। একটি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপারটা মানতে হবে, আবার সাংবিধানিক ওই যে নিয়োগ কমিটি সেটাও মানতে হবে। এখন দেখা যাক নেক্সট যে মিটিং এ কি হয়। তবে যাই হোক না কেন আগামীতে কেউ যেন স্বৈরাচার না হয়, কেউ যেন স্বৈরাচার হতে উৎসাহিত না পায়, কিংবা কারো যেন স্বৈরাচার হওয়ার সুযোগ না থাকে, এসব বিষয়ে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে একটু একটু ত্যাগ স্বীকার করে একটু একটু নিজস্বতা দূরে রেখে দেশের স্বার্থকে সামনে নিয়ে সংস্কারের যে আলোচনা সেখানে ভূমিকা রাখা উচিত। এবং আমরা বিশ্বাস করি এটি একটা পর্যায়ে গিয়ে ঐক্যমত্যে আসবে, হয়তো একটু এদিক সেদিক ছাড় দেওয়া হবে, ত্যাগ স্বীকার করা হবে।